আমি আরামবাগ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। জনরোষ তৈরি হচ্ছে, আপনি কি মনে করছেন এসআইআরটা হওয়াটা কি জরুরি নাকি প্রধানমন্ত্রী বাতিল হওয়াটা জরুরি? দেখুন, এসআইআরটা আমরাও নিশ্চয়ই গ্রহণ করে নেব, কিন্তু আজকে যিনি এসআইআর করে চেঁচাচ্ছেন, আজকে তাদের এই ভোটেতে তিনি আজকে ওখানের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন, তিনি পদত্যাগ করুন না। কেন তখন এসআইআর করেননি? যখন দেখছেন যে চারিদিক থেকেই তার একদম ডুবে যাচ্ছেন, তাদের আর কোনো রকম কোনো আশা ভরসা নেই, তখন এসআইআর করে চেঁচাচ্ছেন কেন? তারা বলে দিচ্ছেন যেখানেতে এসআইআর, এখানে রোহিঙ্গা, এখানেতে অনুপ্রবেশকারী। ওনারা বিশ্বে কতজন রোহিঙ্গা আছে তাই সেটাই জানেন না। ওনারা বলে দিচ্ছেন 1.5 কোটি টাকার রোহিঙ্গা আছে সেই জায়গাতে। তারা এইগুলো অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, মিথ্যাচার করছেন। বিজেপির এই মিথ্যাচার সর্বৈব একেবারে মানুষ ধরে ফেলেছে, সাধারণ মানুষ বিরক্ত। এই করে করে তারা এসআইআর যেটা বলছেন, কখনোই সেটা সম্ভব নয়। সেটা যদি করতেই চাইতেন, তারা তখন যখন প্রধানমন্ত্রী বসেছিলেন তার আগের থেকে এসআইআর করেননি কেন? তিনি বসে যাওয়ার পর তার মনে হচ্ছে এই রকম এসআইআর করে একটা ফাঁদ পেতে তারা নির্বাচন কমিশনারকে হাতে এনে তারা চাইছেন যে এই ভোটগুলো যেগুলো থেকে পশ্চিমবঙ্গে তারা আসন পেতে চাইছেন। আমি আপনাদেরকে একদম দায়িত্ব নিয়ে বলছি, গতবারের চেয়েও ওনাদের আসন অনেকটা কমবে, এবং গতবারের চেয়েও দিদি যেটা আমাদের 26-এ সেই আসন সংখ্যা অন্তত 30টা বাড়বে। এটা আচ্ছা দিদি, একটা প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী বলেছে যা রাষ্ট্রপতি নির্বাচন হলো এটা ওর মধ্যে টিএমসি সাংসদেরা বিজেপিতে ভোট দিয়েছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, ওনার যা চরিত্র উনি তো সেই কথাটাই বলবেন। উনি চিরকাল 10 বছর এখান থেকে লুটে পুটে খেলেন। উনি 10 বছরে তার সম্পত্তিতে 50 গুণ 100 গুণ সম্পত্তি বাড়ালেন। তারপর তিনি বিজেপিতে চলে গেলেন। যখন তাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা গেল, তখন তিনি অদ্ভুতভাবে একদিন ঢাকঢোল পিটিয়ে তিলক কেটে তিনি চলে গেলেন বিজেপিতে, এবং তিনি অমিত শাহের পায়ে পড়ে গেলেন যে তিনি বিজেপিতে গেলেন। তো তার যেটা নৈতিক চরিত্র, তার মনে হচ্ছে এটাই তার নীতিকথা, তার এইটাই নৈতিকতা। তিনি মনে করছেন যে তিনি যে চরিত্রের, সেই চরিত্রের মানুষ বোধহয় আমাদের সাংসদরাও। সেটা একেবারে সম্পূর্ণ ভুল। তাকে দিয়ে তিনি নিজেকে দিয়ে, আমরা প্রত্যেকটা মানুষ দেখবেন, আপনি আমি আমরা আপামর জনতা, আমরা নিজেকে দিয়ে সকলের বিচার করতে চাই। তো তিনি শুভেন্দু অধিকারী, এটা তার চরিত্রের যেটা দিক তিনি সেটাই তুলে ধরেছেন। এটা নিয়ে কোনো মন্তব্য আমার করা উচিতই নয়। এটাতেই লোকে তার চরিত্রটা বুঝতে পারবে। 2021 নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেভাবে এসেছিলেন, তারপরে দেখা গেল যে সিবিআই ইডি যেভাবে রেড করেছে এবং এক একটা যেভাবে আপনার অ্যারেস্ট করা হয়েছে সমস্ত তৃণমূল মন্ত্রী থেকে আরম্ভ করে নেতাদেরকে, এবারেও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে দেখা গেল তৃণমূল এমএলএ অর্থাৎ জীবন কৃষ্ণ সাহাকে অ্যারেস্ট করা হলো আবার সিবিআই ইডি দিয়ে। আবার 15 তারিখে প্রধানমন্ত্রী কলকাতার বুকে পা রাখবেন, সেখানে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে একে একে তাবৎ নেতারা এখানে ঢুকবেন, রাজনাথ সিং থেকে অমিত শাহ থেকে সবাই ঢুকবেন। কি মনে করছেন, কি উপহার নিয়ে আসছেন, কি অসম্ভব সংকেত দেখছেন? দেখুন, ওনারা তো দীর্ঘদিন ধরে এইটাই উপহার দিচ্ছেন বাংলাকে, ইডি আর সিবিআইকে লাগিয়ে দাও। আজকে আপনারা বলুন, আপনাদের কাছে তথ্য অবশ্যই আছে, সমস্ত পশ্চিমবঙ্গেতে টোটাল ইডি আর সিবিআইয়ের কতগুলো কেস ওনারা দিয়েছেন, আর আজ পর্যন্ত কটা মীমাংসিত আর কটা অমীমাংসিত। যেই এমন কোনো তারা লাগাচ্ছেন সিবিআইকে, তারা এমন কোনো তথ্য পাচ্ছেন না, বছরের পর বছর জেলে ঢুকিয়ে রাখছেন, অথচ তাদের বিরুদ্ধে তারা কোনো হাতে কোনো ডকুমেন্টস পাচ্ছেন না। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারে তাদেরকে লেলিয়ে দিচ্ছেন, আর তারা মানুষের ঘরে, মন্ত্রীদের ঘরে, আমাদের সমস্ত, কেন ওখানে বিজেপির ঘরে কি কেউ নেই? তাহলে ইডি আসুক, সিবিআই আসুক, শুভেন্দু অধিকারীর কাছে যাক। যাকে দেখা গেল টাকা নিতে, তার কাছে কেন যায় না? যাদের কাছে কোনো কিচ্ছু নেই, তাদের শুধু ভয় দেখিয়ে লোকের কথা শুনে, আর প্রধানমন্ত্রী তাদেরকে বলছেন যাও এই লোকগুলোকে, এই ভোট আসছে 2026 বিধানসভার আগে, এগুলোকে আক্রমণ করো। একটা মানুষকে কবার তারা সিবিআই করতে পারে বলুন তো? ওদের একটাই অস্ত্র, ওনাদের 3টে অস্ত্র। একটা হচ্ছে প্রচুর টাকা পয়সা, একটা হচ্ছে মানুষকে ভুল বোঝানোর একটা অপপ্রয়াস, আর 3 নম্বর হচ্ছে ইডি আর সিবিআই। এই ক্ষমতার যে অপব্যবহার, এটা সাধারণ মানুষ, বিশেষত পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গে কিন্তু বাঙালিরা, বিশেষত বাঙালিদের কথাই বলবো, সর্বধর্মের মানুষই আছেন।